হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। সালাম। সবাই জয়েন করেছে? স্যার এখনো না। তবে আমরা ওই গ্রুপে জানাইছি, স্যার জয়েন করবে আশা করছি। তাহলে 5 মিনিট ওয়েট করব না 10 মিনিট? আপনারা স্যার, কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে থাকুক। জয়েন করলে আমাকে বলেন তাহলে, সবাই আহ, আসলে। জি স্যার, জি স্যার। ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার। লেকচার সবাই এসছে নাকি? হ্যালো। স্যার স্টুডেন্ট আপনি স্টার্ট করে দিতে পারেন স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমি শুরু করছি আর কি। ঠিক আছে, আপনাকে পরে কথা বলি আর কি। জি স্যার, তাহলে রেখে দেবো স্যার? হ্যাঁ, এখন রেখে দেবো। ভালোই তো আছে নাকি? জি স্যার, উনি ভালো আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি স্যার, আচ্ছা ভালো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা শুরু করব যে ক্রনিক ডিজিজ, যেটার বিষয়ে আপনারা সবাই ধারণা রাখেন এবং জানেনও, এবং জেনারেল প্র্যাকটিশনারদের জন্য আমরা একটা গাইডলাইন তৈরি করেছি যে কিভাবে আমরা ক্রনিক কিডনি ডিজিজকে চিকিৎসা করব, বা এর প্রোগ্রেসটা কী ধরনের হয়। এর সঙ্গে সঙ্গে আমরা ওষুধের সঙ্গে সঙ্গে আর কি কি নিউট্রিশন অ্যাডভাইস এগুলো প্রয়োজন হয়, এই নিয়ে আজকে আলোচনা। তা আলোচনার পূর্বেই আমরা যদি কিডনি স্ট্রাং ফাংশনটার কথা চিন্তা করি, সেটা ভালো হবে। আমরা জানি যে একটা মানুষেরও কিডনি থাকে, একদিকে লেফট কিডনি আর একটা রাইট কিডনি। লেফট কিডনি সাধারণত 11th এবং 12th রিপকে টাচ করে, সে আর রাইট কিডনি শুধু 12th রিপকে টাচ করে। রাইট কিডনির যেহেতু উপরে লিভার থাকে, সেটা হয়তো লিভারের জন্য একটু পুশ করে নিচের দিকে নিয়ে আসে, আর লেফট কিডনি স্প্লিনের পাশে থাকে, সেই জন্য এটা অসুবিধা হয় না। যখন আলট্রাসোনোগ্রাম করি তখন আমরা দেখতে পাই যে কিডনি সাধারণত 10 to 11 centimeter in height, 5 to 6 centimeter in breadth, and 3 to 4 centimeter in thickness, অনেকটা সিমের বিচির মতো, বিন শেপেড। এখন এই কিডনির যদি আপনি ডান দিকেরটা দেখেন, তাহলে দেখবেন যে পেরিফেরাল পার্টে এই কিডনিটাকে সাধারণত পেরিফেরাল পার্টে কিডনির ফাংশনাল পার্টটা থাকে, যে ফাংশনাল পার্টটা সাধারণত নেফ্রনকে বলি আমরা। যখন আমাদের ব্লাড ভেসেলগুলো রিনাল আর্টারিতে সাপ্লাই দেয়, সেই রিনাল আর্টারিটা রিব্রাঞ্চ করতে থাকে, করতে করতে ওইটা অ্যাফারেন্ট আর্টিরিওল ইফারেন্ট আর্টিরিওল মিলে একটা গ্লোমেরুলাই তৈরি হয়। ওই গ্লোমেরুলাইটা থাকে হচ্ছে পেরিফেরিতে, মানে যেটাকে বলে আমরা কর্টিক্যাল পার্ট অফ দ্য কিডনি। এখন এই কিডনিটাই কর্টিক্যাল পার্ট থেকে যে গ্লোমেরুলাইটা হয়, সেখানে ওরা কিছু ইউ শেপের নল দিয়ে চলে আসে মেডালার দিকে, এবং যেখানে ইউ শেপটা শেষ হলো সেই জায়গাটাকে আমরা বলি লুপ অফ হেনরি। এরপর আবার উপরের দিকে চলে যায়, উপরের দিকে চলে যে ওখানে একটা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস আছে, যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়। যেটার প্রথম হরমোন যেটা, সেটাকে বলে আমরা রেনিন। সেই রেনিনটা সাধারণত আরবিসি ম্যানুফ্যাকচার করে, খুবই ইম্পর্টেন্ট অর্গান। আর টেনসিন থাকে, এই অ্যাঞ্জিওটেনসিন আপনার সাধারণত ব্লাড প্রেশারটাকে, রেনিনের সঙ্গে অ্যাঞ্জিওটেনসিনও কাজ করে। আর তারপরে ভিটামিন ডিটা তৈরি করে। ভিটামিন ডি আপনারা জানেন যে এটা বোন বলে সাহায্য করে, বোনকে করে আর কি। তো এই কিডনিটাকে যখন বলে যে নর্মাল সাইজ কিডনি, অনেক ক্ষেত্রে বলে স্মল সাইজ কিডনি, অনেক সময় বলে থাকে লার্জ সাইজ কিডনি। এখন ওরা কিন্তু কখনো বলে না কিডনির এক্সাক্ট সাইজটা কত হলে আমাদের জন্য
বা আপনাদের জন্য সুবিধা হবে। সেজন্য তাদের বলা উচিত যে কিডনি 9 সেন্টিমিটার না 8 সেন্টিমিটার, সেটার জন্য বলে আর কি। আমরা জানি যে কিডনি 9 সেন্টিমিটার 10, সাধারণত যেহেতু 10 সেন্টিমিটার শুরু, সুতরাং 9 সেন্টিমিটার হলেই সেটাকে আমরা স্মল সাইজ বলতে থাকি। এখন 9 থেকে 8 হয়, 8 হয় আমরা যে পর্যন্ত হয়ে গেছে, এইটা কিডনি যেখানে দুটো কিডনি একই কন্ট্রাকশন হয়, যেমন নেফ্রাইটিস বা নেফ্রাইটিস। এটা যদি অনেক থেকে নেফ্রাইটিস হয়, সেটা কিওর না হয়, তখন আস্তে আস্তে কিডনিটা কন্ট্রাক্টেড হয়ে যায়। কিন্তু যখন ডায়াবেটিস দিয়ে কিডনি রোগ হয় বা উচ্চচাপ কিডনি রোগ হয়, সেগুলো সাইজ কমে না। সেগুলো 10 সেন্টিমিটার দিয়ে শুরু হলে 10 সেন্টিমিটার থাকে। সুতরাং আমরা আর হয় না শুধু ডায়াবেটিক কিডনি ডিজিজ আর উচ্চ রক্তচাপের কিডনি ডিজিজ, হাইপারটেনসিভ কিডনি ডিজিজ। আর বড় হয়ে যায়, যেটা আমরা বলি হাইড্রোনেফ্রোসিস, নর্মাল সাইজের চেয়েও বড় হয়ে গেল, 11-র উপরে চলে গেল, 12, 14। এই দুটো কিডনিতে যদি এরকম বড় সাইজ হয় এবং সেখানে যদি প্রচুর সিস্ট থাকে, ছোট ছোট সিস্ট থাকে, তখন সেটাকে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ বলি। আর এছাড়াও যদি স্টোন বড় হয়, সেখানে হাইড্রোনেফ্রোসিস হয়। এবং এনলার্জ প্রস্টেট যদি হয় বয়স্কদের লোকে, দুইটা কিডনি এনলার্জ, ইউরেটার ডাইলেটেড হয়ে যায়, তারপরে কিডনির ক্যালসিয়ামটা ডাইলেটেড হয়ে যায়। তো এই কিডনি ডাইলেটেড হয়ে গেলে তখন আমরা এটাকে বলি বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস। স্টোন যদি একদিকে হয় তাহলে ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস, আর দুই দিকে স্টোন যদি হয় তখনও ওটা বড় স্টোন হলে অবশ্য বাইল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিডনির সাইজ কখনো বড়ও হয় না, কখনো ছোটও হয় না। কিন্তু যদি সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বারে বারে ছোটকালে বাচ্চা বয়সে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি রিকারেন্ট হতেই থাকে, তখন দেখা যায় যে একটা কিডনি ছোট আর একটা কিডনি নর্মাল। সেই ছোট আর নর্মাল থাকলে তখন অ্যাসিমেট্রিক্যাল স্মল একটা কিডনি আর একটা নর্মাল সাইজ কিডনি, সেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে, তখন তার রক্তচাপও বেড়ে যায়। সুতরাং এই বেসিক জিনিসগুলো জানতে পারলে আমাদের তখন ওই আপনাদের আপ- এই ধারণা দেওয়া বেটার হবে, সুন্দর হবে আর কি। সুতরাং আমরা প্রথমে যে গ্লোমেরুলাইটিস বললাম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ হেনলে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তারপরে কালেক্টিং টিউবুল হয়ে তারপরে ওই যে ইউরেটারে নেমে গেল, ইউরেটার নেমে থেকে ইউরেটার দিয়ে ইউরিন আসা শুরু করলো, তারপরে ইউরিনারি ব্লাডারে চলে গেল, ইউরিনারি ব্লাডারে চলে গেলে মেল থেকে ইউরেথ্রা দিয়ে বের হয়ে গেল, ফিমেল ইউরেথ্রা দিয়ে বের হয়। মেলের ইউরেথ্রাটা বেশ বড় থাকে, লম্বা থাকে, ফিমেল ইউরেথ্রাটা সাধারণত ছোট থাকে আর কি। এখন এই মেরুলের কথা বললাম, এইটা আপনাকে মনে রাখতে হবে যে হয় সেটা লক্ষ লক্ষ গ্লোমেরুলাই এফারেন্ট আর্টিওল, মিক আপ হয়ে ক্লাম্প হয়ে যেটা হয় সেইটাকে বলে গ্লোমেরুলাই। এই গ্লোমেরুলাই আবার 3টা স্তর আছে, 3টা সারফেস আছে। বাইরের সারফেসটাকে আমরা বলি এন্ডোথেলিয়াল সারফেস, যেখানে অনেকগুলো লক্ষ লক্ষ পোর আছে। তার মাঝখানে একটা মেশ অফ স্ট্রাকচার, সেখানে কোনো পোর নাই, পর্দার মতো থাকে। আর লাস্টের একটা স্তর, সেটা এই 3টা স্তর ভেদ করে তারপরে আপনার শরীরটা, রক্তটা পরিশোধিত হয়। রক্তটা রেনাল আর্টারি দিয়ে
রক্তটা বের হয়ে গেল, তারপরে এটা পরিশোধিত হলো, পরিশোধিত হয়ে আবার ওটা ফিরে আসলো ভেইন দিয়ে। তখন শরীরটাকে এরকম প্রতিদিন 170 লিটারের মতো রক্তকে পরিশোধিত করে থাকে। এই 170 লিটার রক্তের মধ্যে 168 লিটার রক্ত আবার ওই টিবিউল দিয়ে, ক্যালিসিস দিয়ে, মেজর ক্যালিস, মাইনর ক্যালিস, এই সমস্ত টিবিউল দিয়ে আবার রক্তে ফিরে আসে। এইভাবে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। আর এই জীবনযাপন করার জন্যই আমাদের শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। আহ এইটা হচ্ছে বেসিক জিনিস। এই বেসিক জিনিস জানা থাকলে আমরা তখন গ্লোনেফ্রাইটিস যখন বলবো তখন ওটা বলতে ভালোভাবে, বুঝতেও পারবো ভালোভাবে। এখন এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ এতই বেশি ছড়িয়ে গেছে যে প্রতি 7 জনের একজন ক্রনিক কিডনি ডিজিজ রোগে ভুগে থাকে আর কি। সারা পৃথিবীতে ভুগে প্রতি 10 জনের একজন। বাংলাদেশের কি পার্সপেক্টিভে কিডনি রোগের সংখ্যা বেশি, প্রায় 2.5 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে ভোগে। সেই জন্য প্রতি 7 জনের একজনের কিডনি রোগ থাকে। এখন এইটা তো আপনার এমনই একটা রোগ যেটা সারা বিশ্বে সাইলেন্ট এপিডেমিক হিসাবেই ব্যবহার হয়। যেহেতু সাইলেন্ট এপিডেমিক মানে এর কোনো সিমটম কেউ ধরতে পারে না আর কি। বেশিরভাগ কিডনি রোগী সাইলেন্টে চলে, এক্সেপ্ট নেফ্রাইটিস আমরা বুঝি যে শরীরে ফুলে গেলে তখন তার ইডেমা হয়, পাফিনেস অব দি আই হয়, প্রস্রাবে অ্যালবুমিন যায়। কিন্তু ডায়াবেটিক কিডনি ডিজিজ বা হাইপারটেনসিভ কিডনি ডিজিজ, যেটা মেজর কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ, সেখানে কিন্তু শরীরও খোলা থাকে না, ডায়াবেটিস থাকে আর উচ্চ রক্তচাপ থাকে। পেশেন্টকে কেয়ারই করে না, তো আমার ডায়াবেটিস হয়েছে, আমি আবার কিডনি ডাক্তারের কাছে কেন যাব বা জিপির কাছে কেন দরকার। তখন আমাদের ডাক্তাররাও মনে করে যে সিমটম নাই, কিছু নাই, ওকে ডায়াবেটিসটাই কন্ট্রোল করি, ব্লাড প্রেশারটাই কন্ট্রোল করি, আর কিছু করার দরকার নাই। এর ফলে সারা বিশ্বে এই কিডনিটা একটা সাইলেন্ট এপিডেমিক হিসাবেই পরিচিতি লাভ করে। 10% of all people around the world has chronic kidney disease। আর যদি সেইটা আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে যে 85 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। এই যে 85 কোটি মানুষ, আর প্রতি বাংলাদেশে প্রতি 7 জনের একজন কিডনি রোগী। এর কারণ হচ্ছে ডায়াবেটিসের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে 10 বছর আগে ডায়াবেটিস ছিল 80 লাখ, এখন হয়েছে 1,20,00,000। উচ্চ রক্তচাপ ছিল 10 বছর আগে 15%, এখন হয়ে গেছে 25%। ন্যাচারালি ডায়াবেটিক কিডনি ডিজিজ বেশি হচ্ছে, ক্রনিক হাইপারটেনসিভ কিডনি ডিজিজ বেশি হচ্ছে। আর অন দ্য আদার হ্যান্ড নেফ্রাইটিসের আধুনিক ট্রিটমেন্ট বাড়ানোর জন্য থাকার জন্য এটার সংখ্যা অনেক কমে যাচ্ছে। অর্থাৎ প্রায় 35 থেকে 40% ক্রনিক কিডনি ডিজিজের কারণ হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ, 15 থেকে 20% হচ্ছে হাইপারটেনসিভ কিডনি ডিজিজ, আর বাকিগুলো হচ্ছে নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম। তখন সেই জন্যই এনকেএফ, ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন, আর KDOQI গাইডলাইন, কিডনি ডিজিজ আউটপুট কোয়ালিটি ইনিশিয়েটিভ, তারা 2002 সালেই বলেছিল যে if there is a structural and functional abnormalities of kidneys for more than 3 months, এইটাই 3 মান্থসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কারো কিডনির স্ট্রাকচার অ্যাবনর্মালিটি থাকে, ওই যে ছোট থাকলো, বড় থাকলো, অথবা তার স্ট্রাকচারের কারণে প্রস্রাবে অ্যালবুমিন গেল, তখন এইটাকে বলে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। অথবা সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গেল, এই জিনিসটা যদি 3 মাসের অধিক থেকে যায় তাহলে এটাকে বলবো ক্রনিক কিডনি ডিজিজ। 3 মাসের আগে বলা যাচ্ছে না কেন? কারণ 3 মাসের আগে সাধারণত যে কিডনি রোগটা হয় ওটা যদি সেরেও যেতে পারে, ওটা কিডনি ফাংশন কমে যেতে পারে, ওটার অ্যালবুমিন নীলও হয়ে যেতে পারে। তখন আমরা বলি যে এর কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস নাই,
এক্সেপ্ট যদি কনজেনিটাল কিডনি সাইজটা কম থাকে, তাহলে ওটাকে আবার স্টাবনরিটি বলতে হবে। আর ডিক্রিজ অফ ইজিএফআর, অ্যাকচুয়াল কিডনি ফাংশন জানতে হলে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা দেখতে হয়। সিরাম ক্রিয়েটিনিন যদি 1.2 ফিমেলে থাকে আর মেলে যদি 1.3 মিলিগ্রাম থাকে, ওইটাকে আমরা বলি নর্মাল কিডনি ফাংশন। কিন্তু তখন এর সঙ্গে যখন জিএফআর করবেন ফর্মুলা দ্বারা, এমডিআরডি ফর্মুলা বলে, তাহলে দেখবেন যে ওর কিডনি ফাংশন কারো আছে 80, কারো আছে 70, কারো আছে 60, কারো আছে 58, 57, 50। এই যে 60-এর যদি নিচে হয় এবং কোনো যদি সিমটম নাও থাকে, তাহলে সেটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। সেই জন্য ওই জিএফআরটাকে আজকাল সব সময় আমরা করে থাকি। এই ফর্মুলাটা সেলফোনে পাওয়া যায়। এই সেলফোনে দেখবেন যে ওখানে বলা আছে রোগীর বয়স কত, রোগীর নাম কি, রোগী মেল না ফিমেল। তখন আপনি ওখানে চাপ দিলেই বুঝতে পারবেন যে ওর জিএফআর ওরা নিজেরাই বের করে দিয়েছে, আপনাকে ফর্মুলা দেখার দরকার নেই, ফর্মুলাই ওখানে কাজ করে দেয় আর কি। আপনার যদি জিএফআর 1.4 হয় এবং আপনার বয়স যদি 60 হয় এবং আপনি যদি মেল থাকেন, তাহলে আপনি দেখবেন যে তার ক্রিয়েটিনিন হয়ে গেছে, জিএফআর হয়ে গেছে 55। ঠিক এমনি 60 বছরের উপরে জিএফআর সাধারণত একটু একটু কমতে থাকে, যার ফলে জিএফআর ওই সিরাম ক্রিয়েটিনিন 1.2 যদি হয় এবং রোগীর বয়স যদি 80 হয়, তার জিএফআর হচ্ছে 60-এর নিচে, সেটাও কিন্তু আবার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেল। এটা এজের জন্য, বয়সের জন্য এই জিএফআরটা কমতে থাকে সব মানুষের উপরে। অবশ্য 70-এর উপরে আমরা দেখছি যে হেলদি মানুষ যদি ডায়াবেটিস না থাকে, উচ্চ রক্তচাপ না থাকে, ফ্যামিলিতে ক্রনিক কিডনি ডিজিজ না থাকে, ও জিএফআর প্রায় 70 পর্যন্ত আমরা দেখেছি। এখন এইটাই নিয়েই ওই স্টেজিংটা করা হয়েছে ওই কেডকে গাইডলাইনেই, স্টেজ 1, স্টেজ 2, 3, 4, 5। এখন মোদ্দা কথা হচ্ছে যখন জিএফআর 90 এবং তার উপরে পাবেন এবং প্রোটিনে যদি মাইক্রো অ্যালবুমিন পাবেন, ওটা মাইক্রো অ্যালবুমিন মানে সিরাম অ্যালবুমিন যদি ট্রেস হয়, তো এইটা অত বেশি কঠিন লাগার দরকার নেই। যদি জিএফআর 90-র উপরে থাকে, সিরাম অ্যালবুমিন যদি ল্যাব অ্যালবুস্টিক্সের ট্রেস পান, তাহলে মনে করবেন যে ওর নর্মালি প্রোটিন নিয়ে যায় 250 মিলিগ্রাম, তখন ওটা 500 মিলিগ্রাম হয়ে যাবে, তখন জিএফআরটা বেড়ে যাবে। এটাকে বলে হাইপার ফিল্ট্রেশন, হাইপার পারফিউশন অফ দ্য কিডনি। সেইটাকে বলে স্টেজ 1, অর্থাৎ কিডনি তো ফেইলিওর নাই, বরং জিএফআর বেড়ে গেছে। আর ঠিক স্টেজ 2-তে হলে তখন আপনি জিএফআর নামতে থাকে, 60 to 89 হয়ে যায় এবং তার অ্যালবুস্টিক্সে 1+ অ্যালবুমিন পাবেন। এই 1+ অ্যালবুমিন মানে 1 গ্রাম প্রোটিন যাচ্ছে। এই 1 গ্রাম প্রোটিন যাওয়ার ফলে তার জিএফআরটা কমে 60 to 89 হচ্ছে, আপনি এটাকে বলবেন স্টেজ 2। ঠিক তেমনি যদি জিএফআর আরও কমে 59 to 30-তে চলে আসে, 59 to 30 ক্রমান্বয়ে কমে যাচ্ছে, জিএফআর 59 থেকে 30 চলে আসছে, এটা হচ্ছে স্টেজ 3। আর স্টেজ 4-এ যে আপনি এটা কমে আরও 29 to 15-এ চলে গেল, এটা হচ্ছে সিভিয়ার ক্রনিক কিডনি ডিজিজ। আর স্টেজ 5 হলো যখন জিএফআর 15-র নিচে চলে গেল, এই সময়ে তখন আমরা ওই ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়ে থাকি। এইটাকে বলে স্টেজ 5। সুতরাং ট্রিটমেন্ট আপনি করতে পারবেন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3-তে। এই 3টে স্টেজে সাধারণত কিডনি ফাংশনটাকে আর ডিটিরিওরেট যাতে না করে, সেজন্য আমরা ডায়েটারি মডিফিকেশন করি, আমরা ওষুধের মাত্রা ঠিক করি, আমরা অনেকগুলো নতুন ঔষধ দেই। এইটা দিয়ে এদের
আমরা যদি স্লো ডিক্লাইনিং কিডনি ফাংশন করতে পারি, তাহলে এতে আপনি আরো 5 বছর, সেই 5 থেকে 6 বছর ওই কিডনি রোগীটাকে এই GFR 59 to 30 হওয়ার সত্ত্বেও তার ভালো জীবনযাপন করতে পারবে। কিন্তু যখন একেবারে স্টেজ 4-এ চলে যায়, তখন এটা একেবারেই আপনি কোনো ওষুধ দিয়ে এটা নিয়ন্ত্রণ রাখা যায় না, যে আস্তে আস্তে কিডনি ফেইলর উইদিন 2 ইয়ার্সের মধ্যেই কিডনি ফেইলর হয়ে যেয়ে ডায়ালিসিসের চিকিৎসা লাগবে। এখন আমরা তাহলে কজে যেটা আমরা বললাম সেটা আবার রিপিট করি। একটা হচ্ছে নেফ্রাইটিস, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ, 3 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ। আর যেগুলো ঔষধের মাধ্যমে কিডনি রোগটা হয়, এবং যদি কোনো হোমিওপ্যাথিক কবিরাজি ওষুধ বেশি দিন ধরে খেতে থাকে, অথবা যদি পেইন রিলিভিং ড্রাগ পেয়ে থাকে, তখন সেটাকে বলে, বায়োপসি করে দেখা গেছে এটাকে বলে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তার প্রোটিনিউরিয়া আছে, কোনো ডায়াবেটিস নাই, কোনো নেফ্রাইটিস নাই, কিন্তু তার কিডনিতে ড্যামেজ হয়ে যাচ্ছে, প্রোটিনও যাচ্ছে। এটাকে আমরা বলি অ্যানালজেসিক ইনডিউসড অথবা ড্রাগ ইনডিউসড, অথবা অন্য কোনো কারণে লতা পাতা খেয়ে এগুলো হয়েছে হোমিওপ্যাথিক ডিজিজ, কবিরাজি ডিজিজের মাধ্যমে। আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ, যেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম, কি যে যে কারণে অবস্ট্রাকশন হয় তাতেও কিডনি ফেলিওর হতে পারে। এর নাম্বার 1ই হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, মেল ফিমেল দুটাতে হয়। আর 2 নম্বর হচ্ছে আপনার প্রস্টেটিক ডিজিজ ইন মেল। এবার আমরা ডায়াবেটিসের ভয়াবহতা সম্বন্ধে এখানে তেমন বলার প্রয়োজন নাই, এটা আমি একটু আগেই বলে দিলাম। উচ্চ রক্তচাপ না, ডায়াবেটিস, তবে একটা কথা বলা দরকার, যে কারো যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়, তার সঙ্গে ডায়াবেটিস যদি কারণে হয়, তাহলে তার হার্টের ডিজিজও হবে। এই একটা সমস্যা দেখা যাচ্ছে আর কি। তো এখন কারো যদি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3 বা স্টেজ 4-এ পান, তাহলে অবশ্যই তার একটা ইসিজি ইকো করায় ফেলবেন, কোলেস্ট্রলটাও করবেন, দেখবেন যে তার হার্টে কোনো সমস্যা আছে কি না, অথবা তার অন্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কি না, তার আর্টারির পজিশন কেমন আছে, কিডনি আর্টারির পজিশন মাঝে মাঝে আমাদের দেখতে হয়। তো মেইনলি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট ডিজিজ। There is a good correlation between cardiovascular disease and heart disease in chronic kidney disease. এবং বেশিরভাগ দেখবেন যে স্ট্রোক হয়, সেটাও এই ক্রনিক কিডনি ডিজিজের কারণে। স্টেজ 3-4-এর বেশিরভাগই স্টেজ 3, 4 এবং 5-এ হঠাৎ করেই উচ্চ রক্তচাপ থাকার কারণে বা ডায়াবেটিস থাকার কারণে সে স্ট্রোকে ভুগে, তখন প্যারালাইসিস নিয়ে আপনার কাছে আসবে। আর উচ্চ রক্তচাপ যদি খুব বেশি থাকে, তাহলে তো স্ট্রোকের সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। এখানে আমরা বলেছি যে দেখেন, যখন আপনার GFR 60 থাকলো, তখন আপনার রিস্ক কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট ডিজিজ মাত্র 0.76। যখন ওই GF কমতে কমতে স্টেজ 4-এ চলে আসলো, হার্ট ডিজিজ হয়ে গেল 11%। আর যখন স্টেজ 5-এ চলে গেল, তখন হয়ে গেল প্রায় 14% নিয়ম হচ্ছে, এই কারণেই রোগীগুলো 14% রোগী মরেই যায় এই যখন এই GFR-টা কমতে থাকে, এবং তার হার্ট ডিজিজটা বেড়ে যায় 60%-এর উপরে যদি হয়, তখন 2% রোগী হার্ট ডিজিজে ভুগে। কিন্তু যখন GFR 15-র নিচে চলে যায়, তখন তখন হার্ট ডিজিজ 22% হয়ে যায়, আর স্টেজ 4-5-এ চলে যায় 40%। তার মানে অন্তত 1/3-এরও বেশি কিডনি রোগী মৃত্যু ঘটে হার্ট অ্যাটাকে অথবা ব্রেন স্ট্রোকে।
সুতরাং এইটা একটা ভয়ঙ্কর জিনিস, ডায়ালিসিস আগেই মরে যায়, ডায়ালিসিসের পরে তো আরো বেশি মারা যায়। তাহলে স্টেজ 1-এ 1% চান্স থাকে কিডনি ফেলিওর হওয়ার, কিন্তু তার ডেথ হয় 19%। ইনফেকশনের কারণে, হার্ট ডিজিজের কারণে, কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে। স্টেজ 3-তে 1.3% চান্স থাকে কিডনি ফেলিওর হওয়ার, আর 24% হার্ট অ্যাটাকেই মরে যায়। আর স্টেজ 4-এ 20% চান্স কিডনি ফেলিওর হওয়ার, আর হার্ট অ্যাটাক হয় 46%। তো এই ফর্মুলাটা এমনভাবে তৈরি করা হয়েছে, আমরা যখন স্টেজিং করি তখন স্টেজিং করার পরে দেখা যায় কিডনি ফেলিওর, আমরা বলে থাকি, আপনারা জানেন যে প্রায় 40,000 লোক মানুষ কিডনি ফেলিওরে ভুগে, এবং এর বেশিরভাগই মারা যায় বিকজ অফ দিস। এই 46% মারা যায় ডায়ালিসিস করার আগেই, 46%। সুতরাং যখন আপনারা কিডনির ট্রিটমেন্ট করবেন তখন আপনাদেরকে হার্টের রোগ আছে কিনা স্টেজ অনুযায়ী ইনভেস্টিগেশনটা করতে হবে। অ্যাটলিস্ট ইসিজি করেন, ইকো করেন। আর যদি কোনো চেস্ট পেইন থাকে তখন তো ওই ট্রপোনিন করে দেখতে হবে আর কি। এখন আমরা আসি আসল কথায়, যে আমরা যদি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 পাই, এটাকে আমরা কি শুরু করব। প্রথমেই তো আপনাকে স্ক্রিনিং করে দেখতে হবে যে তার কিডনি ফাংশনটা কেমন আছে, ডায়াবেটিস কিডনি ডিজিজ না হাইপারটেনসিভ কিডনি ডিজিজ না নেফ্রাইটিস, সেই হিসাবে ট্রিটমেন্টটা ঠিক করবেন। আর সেকেন্ডারি ওখানে তখন যে ওই মোটামুটি 6 মাস পর পর দেখবেন যে তার সব কিছু ঠিক আছে কিনা। আর সেকেন্ডারি স্টেজে চলে গেলে যদি গ্লোমেরুলাইটিস থাকে, তো গ্লোমেরুলাইটিসের ট্রিটমেন্ট করবেন, ডায়াবেটিসের ট্রিটমেন্ট করবেন, উচ্চ রক্তচাপের ট্রিটমেন্ট করবেন, রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন করবেন। আর এন্ড স্টেজে চলে গেলে তো হয় ডায়ালিসিস করবেন, নয় ট্রান্সপ্লান্ট করবেন। তাহলে আমরা ট্রিটমেন্টের মেইন ইস্যুই হলো নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিসের ট্রিটমেন্ট। আমাদের অনেক স্কোপ আছে করার, ডায়াবেটিস কন্ট্রোল করার স্কোপ রয়েছে, ব্লাড প্রেশারের ওষুধ দেওয়ার স্কোপ আছে, কিডনিতে পাথর হলে তার ট্রিটমেন্ট করার, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ট্রিটমেন্ট করার স্কোপ হয়ে গেছে। এখন ধরেন আমাদের গ্লোমেরুলাইটিস তো সেকেন্ডারি গ্লোমেরুলাইটিস না প্রাইমারি গ্লোমেরুলাইটিস, সেটা আপনি পরীক্ষা করে দেখবেন। প্রস্রাব করে যদি অ্যালবুমিন 1+2+3+ জানেন, 1+ মানে অ্যালবুস্টিক্সে 1 গ্রামের নিচে প্রোটিন, 2+ মানে 2 থেকে 3 গ্রাম প্রোটিন 24 আওয়ার্সে, 3+ প্রোটিন মানে 3 থেকে 7 গ্রামের মতো প্রোটিন বা 10 গ্রামের মতো প্রোটিন যাবে 3+-এর। আর 4+ হলে 10 গ্রামের উপরে প্রোটিন যাবে। আর এর সঙ্গে আরবিসি আছে কিনা দেখতে হবে, ডাব্লিউবিসি আছে কিনা দেখতে হবে। নেফ্রাইটিস মানে আরবিসি বেশি যায়, এটা মনে রাখবেন। নেফ্রাইটিস হলে আরবিসি বেশি যাবে। আর যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে ডাব্লিউবিসি বেশি যাবে, আরবিসি কমে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আরবিসি বেশি পান, আপনাকে ধরে রাখতে হবে নেফ্রাইটিস। আর যদি আরবিসি কম পান আর ডাব্লিউবিসি প্লেন্টি পান, বা 10 থেকে 15টা পান, বা 25 থেকে 30টা পান, মনে রাখবেন যে ওটা পাইলোনেফ্রাইটিস হয়েছে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। সুতরাং এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে গ্র্যানুলার কাস্ট, ওই প্রোটিন আর আরবিসি মিলে কাস্ট হয়, তাকেও বলে আরবিসি কাস্ট। আর প্রোটিন আর ডাব্লিউবিসি নিয়ে কাস্ট হয়, ওটাকে বলে ডাব্লিউবিসি কাস্ট। সুতরাং আরবিসি কাস্ট থাকবে আপনার নেফ্রাইটিসে, আর ডাব্লিউবিসি কাস্ট থাকবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে। আর অন্যান্য টেস্ট যেগুলো করবেন সেগুলো রুটিন চেক আপ সবসময় হবে। ইউরিন টেস্ট করার পরে আপনি করবেন ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেকট্রোলাইট। আর ক্রিয়েটিন তো নর্মাল ভালো বলেই দিলাম, ইলেকট্রোলাইটও জানেন আপনারা। আমরা এখন 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন করি না, কারণ এটা একটা কাম্বারসাম, রোগীরা বুঝে না যে 24 ঘন্টা কখন কালেকশন করতে হবে। আমরা বড় বোতল দিয়ে দেখেছি, বড় বোতল দিয়ে দেখলে সে সকাল ঘুম থেকে 8টার সময় উঠে প্রথমেই প্রস্রাব করে দেয় বোতলে,
ফলে এটা হচ্ছে রং, কারণ তার সব প্রস্রাব জমা হয়েছিল রাতের মধ্যে। সেই জন্য প্রথম প্রস্রাবটা ফেলতে হবে বাইরে কমোডের মধ্যে, বোতলে না। কিন্তু ওখানে লেখা থাকে 8টার সময় বা 9টার সময়। সুতরাং এমটি প্রস্রাব দিয়ে শুরু করতে হয়, আর পরবর্তী 24 ঘন্টার পরে যে প্রস্রাব করলো সেইটা আবার ওই বোতলে ফেলতে হয়। এইটাকে বলে 24 hours ইউরিন প্রোটিন এস্টিমেশন। এটা নার্সরাও জানে না, অনেক আমাদের ইন্টার্নি ডাক্তার তারাও জানে না। তারা বলে যে তুমি এইটা 8টার থেকে পরের দিন সকাল 8টা প্রস্রাব জমা করতে থাকো, ও রোগীও জমা করতে থাকে। ওই প্রথম জমাটা যদি 500 সিসি হয়, ওই 500 সিসি রং চলে আসে। তারপরে সিরাম টোটাল প্রোটিন, অ্যালবুমিন, কোলেস্টেরলটা করবেন। যদি আপনি সাসপেক্ট করেন আরবিসি যাচ্ছে, তাহলে আপনি অ্যান্টি নিউক্লিয়ার ফ্যাক্টর করবেন, অ্যান্টি ডিএস ডিএনএ করবেন। কারণ 5% নেফ্রাইটিসে এসএলই দ্বারা হয়ে থাকে, সিমটম থাকুক বা না থাকুক। আর যদি র্যাপিডলি সিরাম ক্রিয়েটিন বাড়তেই থাকে, প্রতি সপ্তাহেই বাড়তেই থাকে, তাহলে আনকা করতে হয় অ্যান্টি নিউট্রোফিলিক সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি আমরা বলি। আর এর সঙ্গে ব্লাড পার হিমোগ্লোবিন, টি টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ব্লিডিং টাইম, কোয়াগুলেশন টাইম, প্লেটলেট এগুলো করে রাখবেন, যেহেতু আমরা কিডনি বায়োপসি করতে যাচ্ছি হয়তো। আর হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি করবেন, কারণ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি খুবই ইম্পর্টেন্ট, শুধু বায়োপসির জন্য না। হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সির কারণেও নেফ্রাইটিস হয়। আর আলট্রাসোনোগ্রাম করে তো ওই শেপ সাইজ না দেখে কিছুই করতে পারবেন না। এখন যদি আপনি একটা নর্মাল কিডনি পান, তাহলে তার দেখবেন যে এই নর্মাল কিডনির মধ্যে মেসেঞ্জিয়াল সেলস আছে, ইপিথিলিয়াল সেলস আছে, ইন্ডোথেলিয়াল সেল আছে। আপনি জাক্সাগ্লোমার অ্যাপারেটাসও দেখতে পাচ্ছেন। আর সুতরাং এই দেখেই আমরা কিডনিটা নর্মাল কি না অ্যাবনর্মাল কি না বলতে পারি। যদি প্রফিউজ সেল পায়ে যান, অনেকগুলো নিউট্রোফিল পেয়ে যান, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট, তারপরে কিছু লিম্ফোসাইট, কিছু মেসেঞ্জিয়াল সেল, তাহলে মনে করতে হবে সেকেন্ডারি গ্লোনেফ্রাইটিস, যেমন পোস্ট স্ট্রেপ্টোকক্কাল নেফ্রাইটিস হতে পারে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল নেফ্রাইটিস হলে তার ট্রিটমেন্ট তো আর তেমন লাগে না। ওকে আপনার সাধারণত যদি উচ্চ রক্তচাপ থাকে, ওইটা কন্ট্রোল করলেই ঠিক করা যায়। যদি এরকম প্রাইমারি নেফ্রাইটিস হয়, তাহলে তো আপনার প্রাইমারি নেফ্রাইটিসে সাধারণত আমরা 6টা ভাগতে থাকি: মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, আইজিএ নেফ্রোপ্যাথি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, আর ওই যে বললাম পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোনেফ্রাইটিস, আর এসএলই রিনাল লুপাস, আর আরপি জিএন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোনেফ্রাইটিস। দিবেন ট্রিটমেন্টটা দিবেন যখন কোনো ইডিমা নিয়ে রোগী আসে, তখন আপনারা ওই রকম বলেন না যে 24 hour ইউরিন আউটপুট প্লাস 500 সিসি। এটা হচ্ছে রং অ্যাডভাইস। আপনার 24 hour ইউরিন আউটপুট যদি ওইগুলোকে 1000 হয় 24 ঘন্টায়, আপনি যদি তাকে আরো 500 অ্যাড করেন, তাহলে তার যে ইডিমা সে পানি খাবে না। না খেয়ে আপনি যখন একটা লুপ ডায়াবেটিক্স দিবেন, ফুসেমাইড, বুমেটোনাইড এগুলো দিবেন, তখন ওইটা দিয়ে প্রস্রাব বেড়ে যাবে। প্রস্রাব দিয়ে যে দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে তার ইডিমাটা নীল হয়ে গেছে, তার শরীরে কোনো আর পানি নাই। এই যে শরীরে পানি নাই, তখন আপনি ওকে, যদি প্রোটিন কম থাকে, 2 গ্রাম বা 2.5 গ্রাম থাকে, তাহলে তো আর আপনার কোনো অসুবিধা হলো না, তখন আস্তে আস্তে ওনার পানি বেশি খেতে থাকলো। কিন্তু যদি আপনি 24 hour ইউরিন আউটপুটের সঙ্গে 500 যোগ করেন, তাহলে পানিও কমবে না, ব্লাড প্রেশারও কমবে না, কিছুই কমবে না। আর যদি কিডনি ফাংশন নর্মাল পান এবং হাই প্রেশার পান, তাহলে আপনি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের ওষুধ আছে, সেইগুলো ইউজ করবেন। ল্যাসিনোপ্রিল যেটা বলে, অ্যাসিপ্রিল, ল্যাসিনোপ্রিল,
এগুলো ইউজ করবেন। আর এআরবি আপনারা তো সবাই জানেন, লোসার্টান, ভালসার্টান, ইরবেসার্টান, টেলমিসার্টান, এইগুলো ইউজ করবেন। প্রথমে খুব কম নর্মাল ডোজ দিয়ে শুরু করবেন অ্যাকর্ডিং টু দি ব্লাড প্রেশার, তারপর ওটা বাড়াবেন। কিন্তু যদি ক্রিয়েটিন বেশি থাকে এই ওষুধটা প্রথম স্টান্সে দেবেন না, তখন অন্য ওষুধ ইউজ করবেন। অ্যামলোডিপিন দেওয়া খুব রিস্কি, কারণ অ্যামলোডিপিন নিজে ইটসেলফ ইডিমা তৈরি করে। সেই জন্য আমরা সিলিনডিপিন দেওয়ার চেষ্টা করি, অথবা প্রাজোপ্রেস বা আলফা প্রেস এগুলো দিয়ে থাকি। কিন্তু অনেকে আলফা প্রেস পশ্চাল হাইপারটেনশনের জন্য খেতে চায় না, আমরা সিলিনডিপিনটাই দিয়ে থাকি। আর যদি তার হার্টের সমস্যা থাকে তা আমরা বিটা ব্লকার দিয়েও শুরু করতে পারি। আর রিনাল ফেইলোর যদি থাকে, ক্রিয়েটিনিন যদি জিএফআর যদি 50-এর নিচে চলে যায়, তখন আমরা ডায়েটারি ম্যানেজমেন্ট করি, সল্ট এক্সট্রিকশন করি, বডিফাই প্রোটিন করি। তবে এখানে নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোমে যদি 4-5 গ্রাম করে প্রোটিন যায়, এবং তখন কিন্তু আপনি ওই সিরাম জিএফআর 60 হওয়া সত্ত্বেও প্রোটিন রেস্ট্রিকশন করবেন না, কারণ তখন আপনাকে প্রোটিনটা ওই যে 5 গ্রাম প্রোটিন যাচ্ছে ওটা বরং অ্যাড করে তারপরে আপনি প্রোটিনটা স্বাভাবিক রাখেন। কিন্তু যদি পায়ে ইডিমা না থাকে, তখন হাই ব্লাড প্রেশার থাকে এবং ক্রিয়েটিনটা জিএফআর 40 থাকে বা 2.3 থাকে বা 3 থাকে, সেক্ষেত্রে আপনি তার প্রোটিন রেস্ট্রিকশনটা অবশ্যই করবেন। আমরা দেখেছি যে গ্লোনেফ্রাইটিসে যে 50 থেকে 60 ভাগই ওষুধে রেসপন্ড করে, 10 থেকে 30% এমনি ট্রিটমেন্ট, শুধু যদি স্বাভাবিক ট্রিটমেন্ট করেন ডায়াবেটিক্স দিয়ে বা অন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে, তাহলে দেখবেন যে 6 মাস 1 বছরের মধ্যে কিডনিটা এমনি নর্মাল হয়ে গেছে, যদি প্রোটিনিউরিয়া 2 গ্রামের নিচে থাকে। আর বাকি 40 to 50% যতই ট্রিটমেন্ট করেন না কেন, ও রেসপন্স করে না, ওই ক্রনিক কিডনি ডিজিজও হয়ে যায়। ওই যে বলছিলাম যে 3 মাসের অধিক হয়ে গেলেই ওটা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেল। এখন ডায়াবেটিসে কিভাবে ট্রিটমেন্ট করবে? ডায়াবেটিসে ট্রিটমেন্ট করবেন, ওর তো রিস্ক ফ্যাক্টর আছেই। হাইপারগ্লাইসেমিয়া, অনেক ব্লাড সুগারটা তার কত বেশি, মাইক্রোঅ্যালবুমিন আছে কিনা বা প্রোটিনিউরিয়া আছে কিনা, প্রোটিনিউরিয়ার সঙ্গে হাইপারটেনশন আছে কিনা, তার ডিসলিপিডিমিয়া আছে কিনা, তার ওজনটা কেমন, অবেসিটি কিনা, সে সিগারেট খায় কিনা, এগুলো দেখতে হবে। এগুলোকে তারপরে আপনি তার ট্রিটমেন্ট করতে থাকবেন। এখন আপনি যদি আদার রিস্ক ফ্যাক্টরস ঠিক করেন, পোস্ট গ্লোনেফ্রাইটিস অনেক সময় হয়, সেই গ্লোনেফ্রাইটিসের জন্য আপনি ট্রিটমেন্ট করতে থাকবেন। সেই গ্লোনেফ্রাইটিস ট্রিটমেন্ট করতে হলে আপনাকে আরেকটু সজাগ হইতে হবে, কারণ এই সমস্ত ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা সম্পূর্ণ ডিফারেন্স হতে হবে আর কি। আর কারো কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, সিস্টেমিক ডিজিজ থাকে। আর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তখনই বলে যখন তার যদি প্রোটিন যায়, এবং প্রোটিন গেলে তার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপও দেখা যায়। মাইক্রোঅ্যালবুমিনিয়া থাকাকালীন অবস্থাতেই 30 থেকে 50% উচ্চ রক্তচাপ থাকে, আর প্রোটিনিউরিয়া হলে ওটা বেড়ে 70 to 80% হয়ে যায়। সুতরাং অল ডায়াবেটিক কিডনি ডিজিজ হ্যাজ গট অ্যাসোসিয়েটেড হাই ব্লাড প্রেশার, এই দুইটাই ট্রিটমেন্ট করতে হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করা। এখন কি দিয়ে কন্ট্রোল করবেন? এবং মাইক্রোঅ্যালবুমিন বা ওভার প্রোটিনিউরিয়া থাকে, সেটাকেও কন্ট্রোল করা, উচ্চ রক্তচাপকে ট্রিটমেন্ট করা, আর কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি থাকে সেটা ট্রিটমেন্ট করা, লিপিড লোয়ারিং এজেন্টও দেওয়া। তো এখন বর্তমানে বিশ্বে সারা দুনিয়াতেই কিডনি ফাংশন যদি নর্মাল থাকে, যদি আপনার জিএফআর 60-এর উপরে থাকে, এবং সিরাম ক্রিয়েটিনিন 1.2 to 2 in case of female and 1.3 in male, আপনি শুরু করবেন মেটফর্মিন, তার ওজন বেশি থাকুক বা কম থাকুক।
এর কারণ হচ্ছে মেটফরমিন কার্ডিওভাস্কুলার ডিজিজটাকে কমায় দেয়। সেজন্য 1 নম্বর ওষুধ মেটফরমিন। এখন এর সঙ্গে অনেক রোগীরই দেখা যায় যে তাদের জিআই আপসেট হয়, একটু ডায়রিয়া হয়। এটা অনেক দিন খেলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। আর জিএফআর কমে 30% নিচে গেলে এটা দেওয়া হয় না। সুতরাং এই 3টে জিনিস লক্ষ্য রাখবেন, কিন্তু প্রথম ডাকটা হবে মেটফরমিন। যারা অবেসিটি তাদেরকে দিতেই তো হবেই, কিন্তু যে কোনো ওজনেই দেখবেন। এর সঙ্গে সঙ্গে আপনি সিটাগ্লিপটিন, সেক্সাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, অ্যালোগ্লিপটিন এগুলো দিয়েও ওই মেটফরমিনের সঙ্গে অ্যাড করা যায়। আবার অনেকে বলে GLP-2 ইনহিবিটর, যদি প্রোটিনিউরিয়া থাকে এটাও দেওয়া যায়। আর সালফেনিলিউরিয়া, গ্লিপিজাইড, গ্লিম্পজাইড, গ্লিবারাইড এগুলো ইউজ করা যায়। এটা আপনার নিজেরা যেখানে যেটা ওষুধ পছন্দ করেন। আমরা সাধারণত মেটফরমিনের সঙ্গে অনেক সময় ইউজ করি সিটাগ্লিপটিন, অথবা অনেক সময় ইউজ করি গ্লিপিকা এম। এই বিভিন্ন যে ডাক্তার যেভাবে পছন্দ করে সেইভাবেই দিয়ে থাকে। তবে আপনার ইম্পর্টেন্ট যেটা GLP-2 দেওয়ার আগে ওই যে ইম্পাগ, গ্লোফিজিন, যেটা প্রোটিনিউরিয়াতে ভালো কাজ করে, এরা কিন্তু ব্লাড প্রেশারটাও কমায় দেয়, এরা কার্ডিওভাস্কুলার স্ট্যাটাসও কমিয়ে দেয়, কিন্তু এরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি করে। সুতরাং যার রিকারেন্ট ইউটিআইয়ের হিস্ট্রি আছে, তাতে GLP-2 দেওয়ার আগে তো চিন্তা ভাবনা করবেন যে ইম্পাগ্লুফিজিন দেবেন না দাপাগ্লুফিজিন দিবেন। এর কিন্তু 10 মিলিগ্রাম দিলেই যথেষ্ট। এখন এখন বলা হচ্ছে যে 10 মিনিটের উপরে দিয়ে কোনো লাভ হয় না, সেজন্য 10 মিলিগ্রাম দিয়ে দেবেন, 25 মিলিগ্রাম পর্যন্ত অ্যাড করার দরকার নাই। তাতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রবণতা বেড়ে যেতে পারে, কিন্তু ব্লাড প্রেশার ওই 10 মিলিগ্রামে যেটুকু নামবে সেইটুকুই নামবে, আর প্রোটিনিউরিয়া ভালো কমিয়ে দিবে। এবং এর সঙ্গে যদি আপনি এসি ইনহিবিটর বা ARB অ্যাড করেন, লোসার্টান, ভালসার্টান, তাহলে এরা আরও ভালো কাজ করে প্রোটিনিউরিয়াতে। সুতরাং লোসার্টান, ভালসার্টানের সঙ্গে যদি ডাপা, ইম্পা যদি 10 মিলিগ্রাম দেন, তাহলে প্রোটিনিউরিয়া সর্বনিম্নে চলে আসবে, কিডনিটা ভালো থাকবে। সুতরাং আমরা ব্লাড সুগার << 100 মিলিগ্রাম পার DL রাখবো, পোস্টপ্র্যান্ডিয়াল সুগার রাখবে 130 মিলিগ্রাম। আমরা ওষুধ দিয়ে মডিফিকেশন, ডায়েট এবং এক্সারসাইজ করে চেষ্টা করব প্রথমে, তারপরে না হলে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিব, তারপরে না হলে ইনসুলিনে চলে যাব। ইনসুলিন চলে যাওয়ার পরে আপনার র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন দিয়েই শুরু করবে, না আপনার মিক্সড টাইপ ইনসুলিন দিবেন সেটা আপনার ডিপেন্ড করবে, এবং ডায়াবেটিস কত বেশি তার উপর ডিপেন্ড করবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ডায়েটারি মডিফিকেশন, এক্সারসাইজ রাখতেই হবে। ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ এর সঙ্গেও ইনসুলিন দিতে পারেন, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ বাদ দিয়েও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক তেমনি আমরা যদি হাইপারটেনশন বলি, হাইপারটেনশন দেখেন 120/80 হচ্ছে নর্মাল, কিন্তু যখন 140/90 উপরে যায় তখন ওটাকে বলি আমরা অ্যাবনর্মাল। এখন এটা বাড়তে বাড়তে যখন 200-র উপরে থেকে 120-এর উপরে যায়, তখন হার্ট ডিজিজের অ্যাটাক বেড়ে যায়, স্ট্রোক হয়, সব কিছুই হয়ে যায়। সুতরাং আর প্রেশারের ওষুধের যে গাইডলাইন সেটা খুবই আরামজনক। সেটা আপনি দেখেন, এখানে বলা আছে যে আপনার যদি 120/80 থাকে, তার ক্রিয়েটিনিন ব্লাড প্রেশার কন্ট্রোল করলে ওই তার রিলেটিভ রিস্ক নাই আর কি। কিন্তু যখনই প্রেশার বাড়তে থাকবে, রিলেটিভ রিস্ক একটা খুবই দ্রুত বাড়তে থাকবে। সুতরাং আমরা ব্লাড প্রেশার গোল হচ্ছে GNC-8-এ 140/90 হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার, যদি তার নিচে হয়। আর ডায়াবেটিসের, কিডনি ডিজিজের ব্লাড প্রেশার হচ্ছে 130/80-র নিচে। কত ডিফার করে। আর কিডনি ডিজিজ হলে ওই 130/80-র নিচে থাকতে হবে।
আর যদি প্রোটিনিউরিয়া যায় সঙ্গে, তখন ফার্দার যে 125 থেকে 75 নিচে। এই জিনিসটা মনে রাখবেন, একটা হেলদি পার্সনের তার ব্লাড প্রেশার হবে 140/90 নিচে। তখন আপনি মডিফিকেশন অফ ডায়েট এবং এক্সারসাইজ করে ওটা কমাই দিবেন, সিগারেট খেলে সিগারেট বন্ধ করে দিবেন। ডায়াবেটিক কিডনি ডিজিজে তাকে 130/80 নিচে রাখতে হবে। কিডনি ডিজিজ হলে ওই 130/80 নিচে, কিন্তু প্রোটিনিউরিয়া থাকলে 125/75 নিচে। এইটা মনে রাখেন। এখন প্রায় আপনাদের অসুবিধা হবে, আমাদেরও অসুবিধা হয়। আমরা যদি দেখি যে জিএফআর 60-এর নিচে চলে গেছে, প্রোটিনিউরিয়া বেড়ে গেছে, মাইক্রোঅ্যালবুমিন আছে, তে সেক্ষেত্রে আমরা বলি যেটা, যদি ক্রিয়েটিনিনটা 2-এর নিচে থাকে বা 1.5-এর নিচে থাকে এবং প্রোটিনিউরিয়া থাকে, আপনি এসিআরবি স্মল ডোজ থেকে দিয়ে শুরু করবেন এবং ব্লাড প্রেশার স্টেবল করে 130/80 নিচে রাখবেন। মনে রাখবেন ক্রিয়েটিন 1.5 মিলিগ্রাম থেকে 2 মিলিগ্রামের নিচে। কিন্তু যদি 2 মিলিগ্রামের উপরে চলে যায়, জিএফআর 30-এর নিচে থাকে, আপনি ওষুধ ডায়াবেটিক্স দিয়ে নিচে নামাবেন এবং এসি ইনহিবিটর এআরবির ডোজটা কমিয়ে ফেলবেন। সুতরাং সেখানে শুধু এসি আর এআরবি দিয়ে কন্ট্রোল হবে না, এসি আর ইনহিবিটরের ডোজ বাড়ানোও খুব বেশি যাবে না, কারণ পটাশিয়াম বেড়ে যাবে এই সময়। তাহলে আমরা যদি 140/90 ব্লাড প্রেশার একটা হেলদি পার্সনের পাই, থাইরয়েড ডায়াবেটিক্স দিয়ে শুরু করতে পারি, একটা ডায়াবেটিক্সে কাজ হবে। কিন্তু যদি একটা ডায়াবেটিক্সে কাজ না হয়, কিডনি ফাংশন যদি নর্মাল থাকে, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারে চলে যান। তবে এসি ইনহিবিটর আর অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার একসঙ্গে দেওয়া যাবে না। তার 3 নম্বর ওষুধ ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট, যেটা আমরা বললাম নিফেডিপিন। আর তার 4 নম্বর হচ্ছে আদার অ্যান্টিহাইপারটেনসিভ, যেটাকে বলে ভেসোডাইলেটর। ওই যেটা বললা হলো যে আলফা জোসিন বা ওই ধরনের ড্রাগ, বা আলফা প্রেস বা এগুলো। আর যদি তার হার্টের রোগ থাকে, বিটা ব্লকার চলে যাবেন। সুতরাং বিটা ব্লকার চলে যাবেন যে কোনো রোগীর হার্ট অ্যাটাক হলে, সেকেন্ড লাইন অফ ড্রাগ। থাইরয়েডের পরে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর আর বিটা, 3টে। 4 নম্বর হবে ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট, 5 নম্বর হচ্ছে আদার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। তবে এটা ক্রিয়েটিনের এগুলো উপর তো ডিপেন্ড ওয়ান করে। বাই ওয়ান এগুলো তো কম্বিনেশন না, মানে থাইরয়েড ডায়াবেটিস দিয়ে সাথে দিব হার্টের ইয়ে থাইরয়েড থাকবে বিটা ব্লকের ডায়াবেটিস দিয়ে ভাবে একসাথে। 140/90 যদি হয়, তাহলে প্রেশার ওখানে 10 হুম। কমে যাবে আর কি, বা 5 কমে যাবে। তো 190, ধরেন 190 জায়গায় 195 আর 95, ওটাকে তো আপনি রাখতে পারবেন না। আপনাকে যে কোনোভাবেই হোক 140/90 নিচে রাখতে, কমাইতে 90-এর নিচে। নিচে। সেজন্য এক্সারসাইজ করতে বলেন এবং খাওয়া দাওয়া মডিফিকেশন করতে বলেন। তাতে কাজ হচ্ছে না, সিগারেট খেলে সিগারেট বন্ধ করে দিতে বলেন। কাজ না হলে তখন থাইরয়েড ডায়াবেটিক্সটা দিয়ে দেন। এটা সস্তাও আছে, লোকজনের অ্যাকসেপ্টেন্স অনেক বেটার হবে। ইডিমা থাকার দরকার নাই। থাইরয়েড ইটসেলফ উইল লোয়ার ডাউন ব্লাড প্রেশার। কিন্তু ডায়াবেটিক কিডনি ডিজিজ আমরা সাধারণত দেই না, যেহেতু এটা হাইপারগ্লাইসিমিয়ার ইফেক্ট আছে একটা। এতে যদি কাজ না হয়, তখন ওই অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারে চলে যাবেন। মানে এইটা স্যার কতদিন ফলো আপ রাখবো, 1 মাস 2 মাস এরকম মানে ওইটা যদি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার থাকে, তাহলে আপনার 3 মাস পরে আসতে বলবেন, 3 মাসের 3 মাস? মধ্যে। তারপরে যদি দেখেন যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকের কোনো সমস্যা হয় না, তারপরে 6 মাস পর। হুম। আর থাইরয়েড ডায়াবেটিক্সেই যদি প্রেশার কন্ট্রোল করে যায়, তাকেও 3 মাস পরে আসে বলে ইলেকট্রোলাইটটা করে দেখবেন যে তার পটাশিয়াম কমে গেছে কিনা। থাইরয়েড ডায়াবেটিক্সে আবার পটাশিয়াম কমে যায়, সেক্ষেত্রে তাকে ফলমূল, প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি খেতে বলবেন। সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট আর কি। প্রথমে 3 মাস প্রেশার সবাইকে খেতে বলবেন এবং বসে ব্লাড প্রেশার চেক করবে, শুয়ে না। বসে ব্লাড প্রেশার চেক করবে, সেই সময়
চা খেতে পারবে না, কফি খেতে পারবে না, সিগারেট খেতে পারবে না, তার 1 ঘন্টা আগে মিনিমাম এগুলো বন্ধ করে আসতে হবে তাকে। আর অফিস ব্লাড প্রেশারের জন্য তো সমস্যা হচ্ছে যে আপনার হোয়াইট কোট দেখলেই প্রেশারটা বেড়ে যায়। ওইখানে আপনি একদিনের প্রেশার দিয়ে ওই 140/90 ট্রিটমেন্ট শুরু করবেন না। আপনি পরে 3 মাস পরে এসে আবার ব্লাড প্রেশার চেক করবেন। এরকম 2-3 বার চেক করার পরে তখন ব্লাড প্রেশারের ওষুধ শুরু করবেন। এরপরে আসি, আমরা যদি ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে, স্টেজ 3 হয়ে স্টেজ 4-এর দিকে চলে এসছে, জিএফআর 60-এর নিচে চলে গেছে, তখন তার দেখবেন যে অ্যানিমিয়া হচ্ছে। তখন তার ক্যালসিয়াম ফসফেট ইউরিক অ্যাসিড করবেন, প্যারাথাইরয়েড হরমোন করবেন, দেখবেন যে ক্যালসিয়াম কমে গেছে, ফসফেট বেড়ে গেছে। তারপরে দেখবেন তার কোলেস্টেরল বেড়ে গেছে। তখন আপনি মডিফিকেশন অফ ডায়েট করবেন, চেঞ্জ অফ লাইফস্টাইল করবেন, এবং এই সময়ে ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়াটা 10-এর মানে সাধারণত 14 হচ্ছে মেলের হিমোগ্লোবিন থাকতে হবে, আর 13 হচ্ছে ফিমেলের হিমোগ্লোবিন থাকতে হবে। তো বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা দেখেছি যে 12 পর্যন্ত থাকলে আমরা সন্তুষ্ট থাকি। তখন আমরা আয়রন ক্যাপসুল দিয়ে দিই একটা করে, 1টা বা 2টা আয়রন ক্যাপসুল, ফলিক অ্যাসিড সঙ্গে বা না সঙ্গে। তা এইটা এখন কারণটাই হচ্ছে যদি জিএফআর ডিক্রিজ করে লেস দেন 30 to 35 হয়ে যায়, ওই এরিথ্রোপয়েটিন আর তৈরি করতে পারে না, ওই যে আমি বলেছিলাম আর কি। ইউরিমিক ইনহিবিটর অফ বোন ম্যারো তাকে ইনহিবিট করে ওই ইউরিয়া থাকার জন্য। আরবিসি লাইফ স্প্যানটা কমে যায়, 120-এর ডের লাইফ স্প্যান সেটা হয়ে 80 হয়ে যায়। আর প্যারাথাইরয়েডটা স্টিমুলেট হতে যায়, আর আয়রন ডেফিসিয়েন্সি ওইভাবে চলে আসে। তো এর কারণের জন্যই আমরা তখন ফার্দার ইনভেস্টিগেশন করি, তার আয়রন স্ট্যাটাসটা কত আছে দেখি। আমাদের গাইডলাইন হচ্ছে স্টেজ 3 বা 4-এ 11 থেকে 12 গ্রামের উপরে হিমোগ্লোবিন রাখা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে 11 থেকে 12 গ্রাম কেন? আপনি হিমোগ্লোবিন তো বাড়ান সাধারণত ইরিথ্রোপয়েটিন দিয়ে। তো ইরিথ্রোপয়েটিন ক্লটিংয়ে হেল্প করে বেশি, ভিসকোসিটি বেড়ে যায়। সেই জন্য বলা হয়েছে যে আপনি 12 গ্রামের উপরে যদি নিয়ে যান, তার হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। সুতরাং 12 গ্রামের উপরে কখনোই হিমোগ্লোবিন ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের বাড়ানো যাবে না। এইটা আপনাকে মনে রাখতে হবে সবসময়। আর আপনার ফেরিটিন থাকতে হবে 300-র উপরে, আয়রন থাকতে হবে নরমালের মধ্যে। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন ইরিথ্রোপয়েটিন তো আপনি 7 দিন পর পরও দিতে পারেন, 15 দিন পর পর দিতে পারেন, মাসে একবারও দিতে পারেন, সেটা আপনি কোনটা দিয়ে দিবেন। কিন্তু যদি আয়রন কম থাকে, ফেরিটিন কম থাকে, আপনি আয়রন ইনজেকশন আগে দিয়ে নেবেন। আয়রন ইনজেকশন তো অনেক ধরনের, আমরা সাধারণত সবচেয়ে ভালো যেটা ফেরিনজেক্ট, ওটা কোনো রিয়াকশন হয় না। তা মাল্টিফোর আছে, আর অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির অনেক ধরনের আছে, সেগুলো আপনি আইভি দিতে হয়। 6 মিনিট ধরে আইভি দিতে পারেন। 6 মিনিট ধরে আইভি দিলে এটাও কাজ করবে। একদিন পর পর দেন, একবারেই 3 দিন না দিয়ে সপ্তাহে একটা করে 3 সপ্তাহে 3টা দেন। তাতে যখন ওই তার ইটা বেড়ে যাবে, ফেরিটিনটা বেড়ে 350-এর উপরে হবে বা 500 থেকে 600 হবে, তখন আপনি এই ইরিথ্রোপয়েটিনটা কাজ করবে। ব্লাইন্ডলি ইরিথ্রোপয়েটিন কখনোই দেবেন না। ব্লাইন্ডলি ইরিথ্রোপয়েটিন দিলে টাকাটাই খরচ হবে, ফাইন্যান্সিয়ালি লস হবে, কিন্তু রোগীর কোনো ভালো হবে না। আপনাকে টার্গেট হিমোগ্লোবিন বা ইরিথ্রোপয়েটিনের ইন্ডিকেশনই হচ্ছে আপনাকে তার আয়রন স্ট্যাটাসটা শরীরের মধ্যে জমা আছে কিনা, ফেরিটিন লিভারে জমা আছে কিনা, এটা না দেখে কোনো কাজ করতে পারবেন না, এবং দেওয়া নৈতিক হবে না, অনৈতিক হবে।
আর ক্যালসিয়াম ফসফেট পিটিএ যেটা আমরা বললাম, ক্যালসিয়াম থা আমরা ডায়েটারি ফসফেট ইনটেক হবে 0.8 to 1 গ্রাম পার ডে। এখন বলতে পারেন যে ফসফরাসটা কাকে বলে। আপনি সব লিফি ভেজিটেবল থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে ফসফেট অনেক বেশি থাকে। আর এছাড়াও ফসফেট বেশি থাকে রেড মিটে, গরু মাংস, খাসি মাংস, মাছের ডিম, প্রচুর পরিমাণে ফসফেট থাকে। সুতরাং রেড মিটটা এই জন্য আমরা অ্যাভয়েড করি আর কি। মুরগির মাংসতে থাকলেও এটা কম থাকে আর কি। আর বিচিওয়ালা শাকসবজিতে ফসফেট বেশি থাকে। আমরা বিচিগুলো অ্যাভয়েড করতে বলি। ডালে ফসফেট বেশি থাকে, পালসে সব ধরনের ডালেই ফসফেট বেশি থাকে। সুতরাং এই যখন রুইকে আমরা বলবো যে তুমি ফসফেট কমাও, তখন আপনি শাকসবজি সবই দিতে পারবেন। ওড়ানো দেখো তাহলে ওড়ানো দেখো। জি, ফসফেট সবই দিবেন না? না, না না হ্যাঁ বলেন, কিছু বলবেন? না না স্যার, আমি আচ্ছা, তখন ফসফেট কমাতে হলে আপনাকে শাকসবজি সবই দিতে পারবেন, কিন্তু বীজগুলো অ্যাভয়েড করবেন। ডিম দিতে পারবেন, তবে রেড মিটটা কমিয়ে ফেলবেন একেবারেই। আর ভিটামিন D25 হাইড্রক্সি ভিটামিন ডিটা আপনি একবার না একবার তার সম্ভব হলে করে নেবেন। সুতরাং 80% সাধারণ মানুষের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বাংলাদেশে আছে। সুতরাং অ্যাক্টিভ ভিটামিন ডি আপনাকে দিতে হবে। সেটা কতখানি দিবেন সেটা ডিপেন্ড করবে ভিটামিন ডি লেভেলে। কারো 10 থাকতে পারে, কারো 15 থাকতে পারে, কিন্তু টার্গেট হচ্ছে 30। তাহলে মডিফিকেশন অফ ডায়েটের মধ্যে প্রোটিন রেস্ট্রিকশন শুড বি ইনিশিয়েটেড যখন জিএফআর 60-এর নিচে চলে গেল। আমরা নর্মাল প্রোটিন ইনটেক হচ্ছে 1 to 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট নর্মাল মানুষের, হেলদি মানুষের। কিন্তু কিডনির জন্য 0.8 গ্রাম পার কেজি পার ডে। কেমন? যদি জিএফআর 55 থেকে 25 পর্যন্ত, 55-25-এর নিচে নেমে গেলে জিএফআর হবে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট। তাহলে শুরু করবেন জিএফআর 60-এর নিচে 8 গ্রাম দিয়ে। কিন্তু জিএফআর যদি 30-এর নিচে নেমে যায় বা 25 এখানে লেখা আছে, তাহলে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েট। আর এই 50% প্রোটিন থাকবে ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে দুধ, ডিম, মাছ অথবা মাংস। মাংস চয়েসেবল মাংস হচ্ছে মুরগির মাংস, কারণ সেইখানে রেড মিটটা অ্যাভয়েড করলে ভালো। আর বাকি যে 50% সেটা হচ্ছে ভেজিটেবল প্রোটিন। ভেজিটেবল প্রোটিন মারাত্মক ইম্পর্টেন্স। আমি যেটা বলি আপনি সকালবেলা আর রুটি খেতে হলে রুটি যেন সাদা আটা রুটি খায়। সাদা আটা রুটি ফসফেট অনেক কম থাকে, কিন্তু যখনই আপনি গমের ওই যে লাল গমের রুটি খাবেন, ফসফেট প্রচুর পরিমাণে চলে যাবে। সুতরাং সাদা আটা রুটি 2 থেকে 3 খেলো, একটা ডিম খেলো, আর সবজি খেলো সকালে। দুপুরে 1 টুকরা বা 1 ছটাক পরিমাণ মাছ, যেখানে 8 গ্রাম প্রোটিন থাকে, ক্ষেত্রবিশেষে 10 গ্রাম থাকে। আর মাংস বা মাছ 2 বেলাই খেতে পারে, সেটা যদি 60-এর নিচে থাকে অ্যাকর্ডিং টু দ্য ওয়েট। The balance of impact of decreased protein intake against hypoalbuminemia and malnutrition, যেটা প্রথমে বলেছি যে হাইপোঅ্যালবুমিনিয়া থাকলে সেই গ্রামটা আবার অ্যাড করতে হবে। ওয়েট রিডাকশন করতে হবে, এইমটা থাকবে BMI less than 23। সল্ট ইনটেকটা মডিফাই করতে হবে। এইখানে বলা ভালো যে একটা প্রবণতা এসছে যে
কোনো কারণে যদি সল্ট লবণ 125 130-এর নিচে চলে যায়, ডাক্তাররা, আমাদের কিডনি ফাউন্ডেশনের ডাক্তাররা বলে নরমাল স্যালাইন দিয়ে দেয়। এটা মারাত্মক একটা ভুল। আমরা যদি ডায়রিয়ার কারণে সোডিয়ামটা কমে যায়, ভমিটির কারণে ওজনটা কমে যায়, তাহলে আপনি 125 এর উপরে কখনোই খেলেন না। প্রোটিন রেস্ট্রিকশন করতে যাচ্ছি। সুতরাং সল্টটাকে আমরা বলছি যে তোমার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, তুমি সল্ট কম খাবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা সল্টের লেভেলটা দেখেই তাকে সল্ট খেতে বেশি করছি। যার ফলে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হয় আমাদের জন্য। সুতরাং সিমটম শুরু হয় 115-এর নিচে চলে গেলে সল্ট। সুতরাং যদি কারো ডায়রিয়া হয়, যদি ভমিটিং হয়, সেই ক্ষেত্রে আপনি সল্ট করবেন। আর মেটাবলিক অ্যাসিডোসিস সাধারণত কিডনি ফেলিওর হয়, সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, সল্ট কমে গেছে, সোডিয়াম কমে গেছে, তখন সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট দেবেন। সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট দিলে মেটাবলিক অ্যাসিডোসিস কারেক্ট হলে এমনি সিরাম সোডিয়াম বেড়ে যাবে, কিন্তু ওই বাড়া আর এই সল্ট দেওয়া 100% ডিফারেন্ট। আর একটা মনে রাখবেন, যখন সল্ট কমে তখন সঙ্গে সঙ্গে ক্লোরাইডও কমে যেতে বাধ্য। সোডিয়াম এবং ক্লোরাইড একসঙ্গেই থাকে। সোডিয়াম কমে গেলে ক্লোরাইড নিচে যাবে। এখন সোডিয়াম যদি 125 পান, ক্লোরাইড যদি 95 পান, ওইকে লো সল্ট বলবেন না কোনো। সুতরাং এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট। এখন আপনি সবসময় মনে রাখবেন যে সিগারেট অ্যাভয়েড করবেন। এই যে প্রেশার দেখেন বসে সুন্দরভাবে নিচ্ছে, আপনার এই ফাস্ট ফুডগুলো অ্যাভয়েড করবেন। একটা আলুর চপ থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো কখনোই একজন কিডনি রোগী খেতে পারবে না। ফাস্ট ফুড অ্যাভয়েড করতেই হবে। এখন আমরা যদি লাস্ট স্টেজে আমরা চলে এসেছি, আমরা প্রিভেনশনের দিকে যেতে চাই না। যদি প্রিভেনশনের দিকে আমরা যেতে পারতাম, তাহলে আমাদের রোগীগুলো এমনি ভালো হতো আর কি। গ্রামে কমিউনিটি ক্লিনিকগুলোকে আপনারা বলতে পারেন, কমিউনিটি ক্লিনিকে 600 মানুষের জন্য, এই 600 মানুষকে স্ক্রিনিং করে এটা করার জন্য এই জন্যই বলছি যে 50% ডায়াবেটিক কিডনি পেশেন্ট আর 50% হাইপারটেনসিভ কিডনি পেশেন্ট ডাজ নট হ্যাভ এনি সিমটম। তারা কখনোই সিমটম নিয়ে আসে না। তারা সিমটম নিয়ে আসে যখন 80% কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুটো কিডনি। এই জন্যই আমরা বলি যে সিমটম থাকুক বা না থাকুক, আপনারা তাদেরকে বছরে অন্তত 2 থেকে 3 বার স্ক্রিনিং করেন, যদি তার সুপ্ত ডায়াবেটিস বা সুপ্ত হাই ব্লাড প্রেশার ডিটেক্ট করতে পারেন কি না। সুতরাং এইটাই হচ্ছে কে বলে প্রিভেনশন। সুতরাং লাস্টে আমরা বলি, টু ইমপ্রুভ দ্য নিউট্রিশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, পিওর ওয়াটার যেন খেতে পারে, ডায়েটারি সল্ট রিডাকশন, এক্সারসাইজ, স্মোকিং সিজেশন, ইনফেকশন কন্ট্রোলের মধ্যে আমি বললাম না। তবে আমি এটা বলতে চাই যে প্রবণতা বেড়ে গেছে একেবারে অ্যাডভান্স ট্রিটমেন্ট, মানে খুব দামি দামি ওষুধ। আমরা আমাদের এখানে আমরা দেখি ডাক্তাররা রোগী আসলেই মেরপ নাম দিয়ে শুরু করে যদি তার জ্বর থাকে, কিন্তু জ্বর যে ভাইরাসের কারণে হয়েছে সেটা তারা দেখে না। তারা মনে করে যে জ্বর এসে একটা অ্যান্টিবায়োটিক দেই, আবার তাও কোন অ্যান্টিবায়োটিক, মেরোপ্রাম দিয়ে শুরু করে। জিএফআর যদি কম থাকে, মেরোপ্রামের ডোজ কমাতে হয়। আপনি জিএফআর যদি 60-এর নিচে থাকে এবং যদি 30-এর উপরে থাকে, তাহলে টুয়াইস হবে। আর যদি 30-এর নিচে থাকে তাহলে ওয়ান্স হবে। সুতরাং আপনি এটা খুব সাবধানে দিবেন। 1 গ্রাম করে ডেইলি দিলেই
যদি কিডনি ফেলিওরের জন্য যথেষ্ট, কিন্তু যখন ক্রিয়েটিনিন কমতে থাকবে তখন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি অথবা 500 মিলিগ্রাম ডেইলি যদি এন্ড স্টেজে চলে যায় 500 মিলিগ্রাম হবে ডেইলি। যদি বাস্তবিকই আপনি নিউমোনিয়া পান তাহলে করবেন। আর প্রত্যেকটা কিডনি রোগীদের জন্য আপনার কাছে আসলে ক্রনিক কিডনি ডিজিজ হলে আপনার প্রধান কাজ হবে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া, নিউমোনিয়ার ভ্যাকসিন 5 বছরে একবার দেওয়া, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রতি বছর দেওয়া। এটা আপনাদের প্র্যাকটিসে রেখে দিবেন। সব রোগী ক্রনিক কিডনি ডিজিজের এই 3টে ইঞ্জেকশন অবশ্যই দিবেন যাতে তারা ভালো থাকতে পারে। সুতরাং লাস্টলি আপনাকে ফিট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ওয়েট চেক করে দেখতে হবে ওভারওয়েট হচ্ছেন কিনা, এবং স্টে হাইড্রেটেড। এই যেটা বলছি, আপনি এমন লেসিক্স দিতে থাকলেন যে ডিহাইড্রেশন হয়ে গেল, এইটা অ্যাভয়েড করবেন। সিগারেট খেতে নিষেধ করবেন। আর রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক। অ্যান্টিবায়োটিকের ডোজটা সব কিডনি ফেলিওরে মডিফাই করতে হয়, এক্সেপ্ট ফিউ, যেমন অ্যাজিথ্রোমাইসিন, এর ডোজ মডিফিকেশন লাগে না। সিপ্রোফ্লক্সাসিন তো আমরা দেই না, তবে আপনি দিতে পারেন মুক্সিফ্লোক্সাসিন, অপটিমক্স যেটা বলে আর কি। এটা আবার রিনাল ডোজ প্রয়োজন হয় না। অ্যাজিথ্রোমাইসিন রিনাল ডোজ প্রয়োজন হয় না, অ্যাজিথ্রোমাইসিন আর মুক্সিফ্লোক্সাসিনের প্রয়োজন হয়। কিন্তু যখন আপনি অন্য সিপ্রোফ্লক্সাসিন, অপ্লুফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, এগুলো কিন্তু ডোজ অ্যাডজাস্ট করতে হয়। আর এনএসআইডি আমি প্যারাসিটামল ইউজ করি। প্যারাসিটামলই সেফেস্ট ড্রাগ ফর কিডনি রোগীদের জন্য, প্রোভাইডেড যদি তার গ্যাস্ট্রিক আলসার না থাকে বা লিভার ডিজিজ না থাকে। এটা 1টা করে 3 বারও দেওয়া যায়, 2টা করে 3 বারও দেওয়া যায়, যদি সে ব্যথার ওষুধ খেতে চায়। সুতরাং সামারিতে আমাদের একটা প্র্যাকটিস, রেশনাল প্র্যাকটিস করতে হলে রোগীর ইকোনমিক ফ্যাক্টরসটা মনে মনে ধারণা করে নেবেন যে একে কি ধরনের ওষুধ আমি দিব। আপনি সিভিলেমার দিতে চাচ্ছেন, কিন্তু সিভিলেমার একটা ট্যাবলেটের দাম 65 টাকা, কিন্তু ওই একই গুণাগুণ পাবেন যদি আপনি ফসফেট বাইন্ডার ওষুধ দেন, যেমন হাইপোফস, রেমোফস, এইসব যদি ওষুধ দেন বা লোফস, তাহলে একটা ট্যাবলেটের দাম 6 টাকা। কারণ সেইটাই একটা রুগীকে দিবেন না সিভিলেমারের দিকে বেশি দামি ওষুধটা দিবেন, কিন্তু এদের গুণাগুণ দুইটাই একই। সুতরাং এদিক দিয়েও লক্ষ্য রাখবেন। আপনি 10 গ্রামের হিমোগ্লোবিন আছে, তাকে আপনি ইরেথ্রোপয়েটিন দরকার নাই। যখন 9 গ্রামের নিচে চলে যাবে তখন ইরেথ্রোপয়েটিনটি ইউজ করেন। 11 গ্রাম হলে তাকে ডোজ একটা মেইনটেনেন্স ডোজে দিয়ে রাখবেন, আর 12 গ্রামের উপরে হলে তো আপনাকে বাধ্য হয়ে ওটা কমায় ফেলতেই হবে। তাহলে আমি আর কিছু বলছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করেন। ইটস ওপেন ফর ডিসকাশন। যদি কোনো প্রশ্ন থাকে 5 মিনিট। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই কোনো পেশেন্টের যদি স্যার জিএফআর 60 থাকে কিন্তু প্রোটিন ইউরিয়া না থাকে, তাহলে কি স্যার আমরা এটাকে কোন স্টেজের মধ্যে ফেলবো? জিএফআর যদি 60 নিচে থাকে তাহলে আপনাকে ক্রনিক কিডনি ডিজিজের মধ্যে রাখতে হবে। 60 নিচে, 60 অ্যান্ড ডাউন। 60 নিচে থাকবে। যদি 60 উপরে থাকে, 60 to 70 এরকম যদি থাকে, না, তাহলে আর তাহলে স্যার ক্রনিক কিডনি ডিজিজ ভাবা হবে না। স্যার সেটা আরেকটা প্রশ্ন বয়সের ছিল জন্য যে স্যার হতে আমরা পারে। স্যার ওই যে ইউরিনে আমরা যেটা স্যার রুটিন ইউরিন টেস্ট করি, সেখানে যে স্যার প্রোটিন টেস্ট থাকে, এইটা কি স্যার মাইক্রো অ্যালবুমিন ডিটেক্ট করার জন্য যথেষ্ট, নাকি স্যার আমাকে 24 আওয়ার ইউরিনে দেখতে হবে? এটাও যদি আপনি 1+ অ্যালবুস্টিক্সে পান এবং তার Yes, যদি sir. নীল থাকে, মাইক্রোঅ্যালবুমিন দেখার দরকার নাই। যদি 1+ অ্যালবুমিন পান এবং ট্রেস থাকে, জি, তাহলে আপনি যদি ফার্দার কনফার্মেশন হতে চান, তার sir. ডায়াবেটিক কিডনি ডিজিজ থাকে বা হাইপারটেনসিভ কিডনি ডিজিজ থাকে, তাহলে Yes, sir. মাইক্রোঅ্যালবুমিনটা করে নিয়েন। মাইক্রোঅ্যালবুমিনটা যদি 300-র উপরে থাকে,
বা জি স্যার 150-র উপরে থাকে। এমনি বলে স্যার 60-এর উপরে, 30 থেকে জি স্যার 60 হচ্ছে নর্মাল। আর 60-এর জি স্যার উপরে হলে ওয়ান্স ফার্স্ট স্টেজ, আর তার উপরে হলে সেকেন্ড, তার উপরে হলে থার্ড, মানে 300-র উপরে হলে থার্ড স্টেজ। কিন্তু 500-র উপরে গেলে তো ওটা ম্যাক্রোঅ্যালবুমিনিয়া হয়ে গেল। স্যার আরেকটা স্যার একটু বলি স্যার, এই যে আমাদের এই যে মানে ইন্টারনেটে যে ইয়েটা ক্যালকুলেশন, জিএফআর ক্যালকুলেশনের যে ক্যালকুলেটরটা আছে স্যার, স্যার হুম ওখানে হুম। একটাতে লেখা শুধু সিরাম ক্রিয়েটিনিন দিয়েই বের করার একটা সিস্টেম আছে, আরেকটা দেখা যায় যে স্যার সিরাম ক্রিয়েটিনিন প্লাস সিরাম সিস্টাটিন সি দুটো চায়। আপনি যে এখন কোনো একটা করতে পারেন। সিরাম সিস্টেসিনসি নতুন ওরা দিয়েছে, ওটা করেও আপনি জিএফআর এস্টিমেট করলেও আরো ভালো। যদি শুধু সিরাম ক্রিয়েটিনিন দিয়ে করতে চান সেটাও ভালো। এটাকে বলে এমডিআরডি একটাই, আর সিস্টেসিন সি। এটা সিস্টেসিন সি এখনো আমরা ইউজ করি ওই যে সায়েন্টিফিক রিসার্চের পারপাসে আর কি। আচ্ছা স্যার, শুধু সিরাম ক্রিয়েটিনিন দিয়ে যদি বয়স এবং জেন্ডার দিয়ে যেটা বের করতে বলা আছে, এটাও স্যার কিছুটা অ্যাকুরেটলি দিবে স্যার? এরকম না 100% অ্যাকুরেটি, 100%? ওকে স্যার। কিন্তু জি ওই স্যার। রিসার্চের জন্য আপনি সিস্টেসিন সি রেখে দিতে পারেন। জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো প্রশ্ন আছে? যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা কি সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করি, কি বলেন? তাহলে জি বন্ধ স্যার। করে দিলাম। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালাম। জি স্যার, হ্যাঁ আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম থ্যাংক ইউ স্যার। আসসালাম। ওকে।